নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো বারো নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ, অর্থাৎ সুপ্রিমে ধাক্কা সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং মামলা করেন সুপ্রিম কোর্টে। সন্দীপের হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত, অর্থাৎ তাকে ঘিরে যে মামলা এবং আর্থিক তছরূপের যে মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই মামলা কিন্তু বহালি থাকলো এবং সিবিআইয়ের হাতে 8 দিনের হেফাজতে রয়েছেন তিনি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, সুপ্রিমে ধাক্কা সন্দীপ ঘোষের, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি হাইকোর্টের নির্দেশে, কি সেই নির্দেশ ছিল এবং কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? ঠিকই, আসলে কলকাতা হাইকোর্টে আখতার আলী মানে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার তিনি ছিলেন, তার একটি পুরনো অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা পুলিশ 4 সদস্যের সিট একটা বানায় এবং বানিয়ে সেই অভিযোগের তদন্তের নির্দেশটা দেয়। কিন্তু আখতার আলী সেই কলকাতা পুলিশের এই দেরিতে পদক্ষেপ এবং সন্দেহ নিয়ে হাইকোর্টে আসেন। হাইকোর্ট সব দিক দেখে জানায়, যেহেতু আরজিকরের খুন ও ধর্ষণের অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়া আছে এবং সেই ঘটনার সঙ্গে আরজিকরের মেডিকেল বর্জ্য সংক্রান্ত যে অভিযোগ তার কোনো সম্পর্ক আছে কি না সেটা সিবিআই তদন্ত যদি সিবিআইকে যদি তদন্তের ভার দেওয়া হয় তাহলে সুষ্ঠু একটা তদন্ত হওয়ার সম্ভাবনা আছে। হাইকোর্টের এই নির্দেশটাকেই চ্যালেঞ্জ করে সন্দীপ সুপ্রিম এতে যান, কিন্তু মূলত তার অভিযোগ সেটা হচ্ছে যে হাইকোর্ট ওই খুন ও ধর্ষণের সঙ্গে আর্থিক দুর্নীতির যে লিঙ্কিংটা এইটা নিয়ে যে মন্তব্য সেইটা সম্পর্কে মূলত আপত্তি। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যে সাফ জানানো হয় এই মুহূর্তে এই তদন্তের ক্ষেত্রে সন্দীপের নাক গলানোর কোনো সুযোগ নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ। সন্দীপের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং মামলা করেন সুপ্রিম কোর্টে। তবে সন্দীপ হাইকোর্টের নির্দেশের যে হাইকোর্টের নির্দেশ যা দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে, সেই নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ। তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, অর্থাৎ আর্থিক তছরূপের মামলায় সিবিআই তদন্ত করবে এবং এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন। 8 দিনের হেফাজত দেওয়া হয়েছে এই সন্দীপ ঘোষকে, অর্থাৎ এখনই মুক্তি নয়, এখনই স্বস্তি পেল না সন্দীপ ঘোষ। সুপ্রিমে ধাক্কা সন্দীপ ঘোষের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে কোনো রকমভাবে সন্দীপ ঘোষের যে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, অর্থাৎ আর্থিক তছরূপের এই মামলায় সিবিআই তদন্ত করবে এবং আপনারা জানেন সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির আধিকারিকেরা পৌঁছে যায়। প্রায় 3 ঘন্টা পরে সন্দীপের বাড়িতে ঢুকতে পেরেছেন ইডি আধিকারিকেরা। প্রথমে তালা বন্ধ ছিল এবং 3 ঘন্টা পেরিয়ে যায়। 3 ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পান ইডি আধিকারিকেরা। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষের বাড়িতে আজকে 7 সকালে ইডি আধিকারিকেরা পৌঁছে যান এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা 3 ঘন্টা পর সেই তালা বন্ধ থাকা বাড়িতে 3 ঘন্টা পর তালা খুললে সেই ঘরে তারা ঢুকতে পেরেছেন এবং যেটা জানা যাচ্ছে যে আর্থিক তছরূপের মামলা এবং আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপ ঘোষের বাড়িতে আজ ইডি আধিকারিকেরা। এই মুহূর্তে 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, হাওড়ার কৌশিক কোলের বাড়িতে ইডির হানা, সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং এর বাড়িতে ইডির হানা এবং সোনারপুরে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা।
সন্দীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনকার ওখানকার আপডেট কি রয়েছে? অর্থাৎ বেলেঘাটাতে তুমি রয়েছো, বেলেঘাটায় একেবারে বাড়ির সামনে থেকে তুমি রয়েছো, কি আপডেট? 40 নাগাদ ইডি আধিকারিকরা তারা ভেতরে ঢুকতে পারেন সন্দীপ ঘোষের বাড়িতে। প্রথমে তারা এসে ঢুকতে পারেননি, 6:40 নাগাদ তারা এখানে আসেন এবং প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। মূলত তারা যে ঘটনা তদন্ত করতে, অর্থাৎ আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্তের জন্যই কিন্তু তাদের এই আগমন। 4 সদস্যের একটি দল তারা এসছেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক যে আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ হয়েছে, ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে বলা যেতে পারে। সিবিআইয়ের অ্যান্টি কারাপশনাল ব্রাঞ্চের হাতে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে এবং সেই মামলাটি ইডিও তদন্ত করছে এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ যেগুলো রয়েছে, মূলত সরকারি অর্থ তছরূপ, সরকারি অর্থের অপব্যবহার, করোনা কালে সরকারি অর্থের অপচয় এবং বিভিন্ন খাতে বিভিন্ন জিনিস ক্রয় করার অভিযোগ। একই সঙ্গে বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সব থেকে বড় দুর্নীতির কথা, বায়োমেডিক্যাল ওয়েস্ট ভেন্ডার মারফত চড়া দামে বাইরে বিক্রি করা, যে কারণে সন্দীপ ঘোষ সহ আরো বেশ কয়েকজন ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে, যার মধ্যে 2জন ভেন্ডারও রয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি, শুধু সন্দীপ ঘোষের বাড়িতে নয়, শহর কলকাতা বিশেষ করে সোনারপুর এবং সাকরাইল, সেইখানেও কিন্তু ইডির রেড এই মুহূর্তে চলছে, অভিযান চলছে। সন্দীপ ঘোষের যে 4তলা বাড়ি, সেই 4তলা বাড়ির চিরুনি তল্লাশি এই মুহূর্তে করা হচ্ছে। সকালে এসেই তারা প্রথমে ঢুকতে পারেনি, সন্দীপ ঘোষের ওয়াইফকে ফোন করা হয় এবং তিনি আসেন ঘন্টা 3 পর, এসে গেট খুলে দেন এবং তারপরে ইডি আধিকারিকেরা ভেতরে যান। যে অভিযোগগুলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল এবং যে কারণে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, মূলত সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখতে এবং এই যে দুর্নীতির জাল কতটা প্রসারিত এবং একই সঙ্গে এর শেকড় কতটা গভীরে রয়েছে, এর সঙ্গে আরো কে কে যুক্ত রয়েছে, সেগুলো তদন্তের জন্যই ইডির আজকে সন্দীপ ঘোষের বাড়িতে এই তল্লাশি অভিযান, রুদ্ধদ্বার তল্লাশি এই মুহূর্তে জারি রয়েছে। ঘড়িতে এখন 12টা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত। ফলত সেইখানে দাঁড়িয়ে সিবিআই এর মতোই ইডিও আজকে যে তল্লাশি চালাচ্ছে, তারাও চাইছেন একাধিক দুর্নীতি সংক্রান্ত ডকুমেন্ট তারা যাতে জোগাড় করতে পারে। হার্ড কপি থেকে শুরু করে যদি কোনো ডিজিটাল এভিডেন্স থাকে, সেগুলোও তারা জোগাড় করার চেষ্টা করছেন এবং সেই কারণে আজকে ইডির এই আগমন এবং এই মুহূর্তে যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু জারি রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বাড়িতে 7 সকালে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। 3 ঘন্টা তাদের অপেক্ষা করানো হয়। 3 ঘন্টা পর তালা খুললে তারা পৌঁছতে পারেন ঘরের ভেতর। এই মুহূর্তে তারা তল্লাশি শুরু করেছেন। একদিকে 7 সকালেই যখন সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি এবং সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির হানা চলছে, তখন প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে যেমন ঢুকতে পেরেছেন ইডি আধিকারিকেরা, অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতে ইডির আধিকারিকেরা পৌঁছে যান। তল্লাশি চলছে সেদিকেও। এবং হাওড়ার কৌশিক কোলের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংয়ের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। সোনারপুরে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকেরা। একই সঙ্গে 7 সকাল থেকে সন্দীপ ঘোষ, প্রসূন চট্টোপাধ্যায়, বিপ্লব সিং, কৌশিক কোলের বাড়িতে ইডির তল্লাশি চলছে। এই আর্থিক দুর্নীতির যে অভিযোগ রয়েছে আরজি করে, সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে 4 জায়গাতেই। পাশাপাশি হুগলিতেও কিন্তু চলছে এই তল্লাশি। 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এবং 4 জায়গা থেকে আপডেট নেব। প্রথমে আপনাদের আপডেট দিয়েছি যেখানে সন্দীপ ঘোষের বাড়িতে যে তল্লাশি চলছে, শুভঙ্কর তার আপডেট জানিয়েছে। এবং সোনারপুরে যাব।
আমাদের সঙ্গে প্রতিনিধিরা রয়েছেন, সোনারপুর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং সাঁকরাইল থেকে প্রতিনিধি রয়েছেন এবং বৈদ্যবাটি এবং হুগলিতেও যে চলছে তল্লাশি, হুগলির বৈদ্যবাটিতেও আমাদের চলছে এবং সেই তল্লাশি অর্থাৎ ইডির তল্লাশি চলছে। এবং অন্যদিকে আমরা প্রথমেই যাব সোনারপুরে আমাদের প্রতিনিধি রয়েছেন। সোনারপুরে এই মুহূর্তে সুভাষ গ্রামে হানা দিয়েছে ইডি এবং প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত তল্লাশিতে কি কি উঠে এলো এবং এখনো পর্যন্ত কতটা সময় অতিবাহিত হয়েছে এই তল্লাশিতে এবং কি জানা যাচ্ছে জানবো। সুখদেব। একদমই, দেখো আজ সকাল ঠিক 6:30 ঠিক 6:48 নাগাদ ইডির 8 সদস্যের যে আধিকারিক তারা সে এই বাড়িতে, এই যে সুলোচনা বাড়ি, এই বাড়িতে ঢোকে। এই দেখতে পাচ্ছ একজন ঢুকেছে বাড়ির মধ্যে, একজন ঢুকেছে ইতিমধ্যে, একজন বাড়িতে ঢুকেছে। এই কেন্দ্রীয় বাহিনীরা তাকে আটকাচ্ছে এবং কি কারণে আটকাচ্ছে, দাদা আপনি কি করে করতে, দাদা আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে, দাদা আপনি কে, আপনি কে, কে বলছেন? দেখো কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বললো, কথা বলার পরে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী তার সাথে কথা বলে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং কি কারণে এই ব্যক্তি বাড়িতে এসছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে কিন্তু তিনি ঘরে ঢুকে গেলেন, কেন্দ্রীয় বাহিনীর সাথে রয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যে ঘরে ঢুকে গেল, তবে এই যে পুরো বাড়িটাতে কিন্তু ইডির যে 8 সদস্য আধিকারিক তারা কিন্তু এই তল্লাশি চালাচ্ছে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করেছে এবং ডিজিটাল যে এভিডেন্স তারাও সেগুলো খতিয়ে দেখছে। এই বাড়িতে যেগুলো ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা ফোনের কোনো ডিজিটাল এভিডেন্স যদি থেকে থাকে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা খতিয়ে দেখছে। এই গোটা বাড়ি এক্ষুনি দেখা গেল বাইরে থেকে একজন এসছেন, এসে ঢুকে গেল, কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে ঢুকেছে। তবে কি কারণে সে ঢুকেছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমি বলে রাখি যে এই যে 5 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এখনো ইডি আধিকারিকরা ভিতরে তল্লাশি চালাচ্ছে। তোমাকে আমি জানিয়ে রাখবো যে তল্লাশি চালাচ্ছে কিন্তু এভিডেন্স বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই সন্দীপ ঘোষের কিন্তু সাগরের একদম ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ যে সন্দীপ ঘোষের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে কিন্তু এই যে প্রসূন চ্যাটার্জি তার অফিসে ডেটা এন্ট্রি কাজ করতো। সব থেকে বড় কথা হলো তিনি কিন্তু কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজের কাজ করে, কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু তিনি আরজি করেই সময় কাটায়, এমনটাই অভিযোগ উঠে আসে। তবে আজ সেই প্রসূন চ্যাটার্জির বাড়িতে আজ সকাল ঠিক 6:30 থেকে 7টার মধ্যে এই বাড়িতে ঢোকার পরেই কিন্তু এখনো পর্যন্ত 5 ঘন্টা অতিক্রম করে গেলেও তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। বেশ সুখদেব, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সোনারপুর থেকে রয়েছেন সুখদেব। যেমনটা দেখালো, যখন এই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে এই তল্লাশি চলছিল ঠিক তখনই একজন, যার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তিনি কিন্তু এলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাকে আটকানোর চেষ্টা করলেও তার সঙ্গে কথা হয় কেন্দ্রীয় বাহিনীর এবং তারপরেই কিন্তু বাড়ির ভেতরে ঢোকেন ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। পাশাপাশি আপনাদের যেমন সোনারপুরের ছবিটা দেখালাম ঠিক সেই রকমই কিন্তু হুগলির ছবি দেখাবো। হুগলির বৈদ্যবাটিতে হানা ইডির এবং হুগলিতে কুণাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। তবে এই কুণাল রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের কোনো যোগাযোগ রয়েছে কিনা বা প্রসূন চট্টোপাধ্যায়ের বা বিপ্লব সিংয়ের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, এই কুণাল রায়ের পরিচয় কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? এখনো পর্যন্ত কি তাঁর বাড়িতে এই ইডির তল্লাশি চলছে? দেখো, এই কুণাল রায়ের পরিচয় বলতে যেটুকু জানা যাচ্ছে, তিনি একটি কলকাতার বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং এখন পর্যন্ত যে পাড়া প্রতিবেশী তারাও কিন্তু ঠিকভাবে বলতে পারছেন যে সঠিক তিনি কি কাজ করেন। তবে যে বিষয়টা কিন্তু আজকে সকাল থেকেই এই হুগলিতে কিন্তু ইডি আধিকারিকরা অভিযানে নামে। প্রথমেই যেমন দেখা যায় যে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি চন্দননগরের পাদলিপাড়ায় রামকৃষ্ণ দাস, তার বাড়িতে যান ইডি আধিকারিকরা। যদিও তিনি সেখানে থাকেন না, সেখান থেকে কিন্তু খালি হাতেই ফিরতে হয় ইডি আধিকারিকদের। এরপরেই বৈদ্যবাটি শঙ্করপল্লীতে কুণাল রায়ের বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা আসেন। তারা কিন্তু এসে বাড়িতে দরজা খোলান। তারপরে কিন্তু কুণাল ঘোষের পরিবারের লোকজনকে তারা বাড়িতে ঢুকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং সারা বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ভেতরে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তবে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা হতে চললো জিজ্ঞাসাবাদ কিন্তু টানা চলছে। তবে পাড়া প্রতিবেশী যারা জানাচ্ছেন যে কুণাল রায়
তিনি যে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, তবে কোনোভাবে এই যে আরজি কর ঘটনার তদন্ত চলছে সেই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত আছে কিনা সে বিষয়টা স্পষ্ট না। তবে কিন্তু ইডি আধিকারিকরা 4 ঘন্টার অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ ভেতরে চলছে। তবে এখন ইডি আধিকারিকরা বেরোলেই কিন্তু পরিষ্কার হবে যে কি বিষয়ের জন্য এই কুণাল রায়ের বাড়িতে কিন্তু ইডির হানা। একদমই, তুমি নজর রাখো পুরো বিষয়ের ওপর। আপাতত তোমায় ধন্যবাদ তাপস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী। আপনাদের হাওড়ার আপডেট জানাবো এবার। হাওড়ার সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে ইডির হানা, সেখানে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং এবং পাশাপাশি হাওড়াতেই বিপ্লব সিং এর আরও এক ঘনিষ্ঠ অর্থাৎ বিপ্লব সিং এর ঘনিষ্ঠ বাড়িতেও কিন্তু হানা ইডির। আপনাদের জানিয়ে রাখি, মেডিকেল সরঞ্জাম ব্যবসায়ী এই বিপ্লব সিং এবং তারই আরও একজন ঘনিষ্ঠ তার বাড়িতেও, অর্থাৎ তার নাম কৌশিক কোলে। কৌশিক কোলের বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি, অর্থাৎ একই সঙ্গে হাওড়াতে দুটি জায়গায় তার তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। একদিকে কৌশিক কোলের বাড়িতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি বিপ্লব সিং তার বাড়িতেও কিন্তু এই তল্লাশি চলছে, ইডির তল্লাশি চলছে। সাত সকাল থেকেই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে ইডির তল্লাশি চলছে। দুটো জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন হাওড়াতে কৌশিক কোলের বাড়িতে ইডির হানা, অন্যদিকে বিপ্লব সিং এর বাড়িতে ইডির হানা। বিপ্লব সিং এর বাড়িতেও ইডির তল্লাশি চলছে। এই বিপ্লব সিং এর সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতা রয়েছে, সন্দীপ ঘোষের সম্পর্ক রয়েছে, যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছিল এবং তিনি ইতিমধ্যেই ধৃত। পাশাপাশি এই বিপ্লব সিং এর হিসেব রক্ষক নামে পরিচিত এই কৌশিক কোলের বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সাত সকাল থেকে বিভিন্ন জায়গায় এই ইডির তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চলছে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে, প্রায় 4 ঘন্টা বলা চলে, এবং এই ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে যখন ইডি তল্লাশি চলছে, বিপ্লব সিং এর ঘনিষ্ঠ এই আরও একজনের বাড়ি অর্থাৎ কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে। কি আপডেট উঠে এলো? দেখো, আমরা এই যে বিপ্লব সিং এর বাড়িতে যখন ইডি তল্লাশি চলছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে কৌশিক কোলের বাড়িতে মাঝে মাঝে এই বাড়ি থেকে ও বাড়ি দেখা যাচ্ছে ইডির আধিকারিকরা বিভিন্ন সময় বেরিয়ে যাচ্ছে এবং বিভিন্ন নথিপত্র তারা নিয়ে যাচ্ছে। তবে যেটা জানা যাচ্ছে, সকাল 7টার সময় ইডি একেবারে বাসুদেবপুরে বিপ্লব সিং এর বাড়িতে, এবং বিপ্লব সিং এর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়, কাউকে এই মুহূর্তে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ধন্যবাদ জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আবারও আমরা যোগাযোগ করার পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, কৌশিক কোলের বাড়িতে, বিপ্লব সিং এর বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে এবং তাদের বাইরে অর্থাৎ বাড়ির বাইরে কেন্দ্রীয় জওয়ানেরা তারা কিন্তু রয়েছেন। আরও বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপত্তি। সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে দুর্গা পিটুরি লেনের বাসিন্দাদের বিক্ষোভ। 11টি বাড়ি থেকে সরানো হলো বাসিন্দাদের। মাটির নিচ থেকে ফের জল বেরোয় এবং মেট্রোর কাজের জন্য নতুন করে এই বিপত্তি তৈরি হয়েছে। এবার তারই প্রতিবাদে সেন্ট্রাল মেট্রো স্টেশনে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। জানিয়ে রাখি, 11টি বাড়ির বাসিন্দাদের এই দুর্ভোগ এবং 11টি বাড়ি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। মাটির নিচ থেকে ফের জল বেরোয় বলে জানা যাচ্ছে এবং এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। মেট্রোর কাজের জন্য নতুন করে এই বিপত্তি তৈরি হয়েছে এবং তার জেরেই বিক্ষোভে সামিল হয়েছেন ওই 11টি বাড়ির বাসিন্দারা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে এবং 11টি বাড়ি থেকে সরানো হয় বাসিন্দাদের। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ঠিক কি জানতে পারছো, কি কারণে এই বিক্ষোভ? দেখো, কিছুক্ষণ আগে থেকেই দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা, যারা ইতিমধ্যেই যাদের বাড়ি ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, বা তাদের বাড়ি থেকে অন্যত্র এই মেট্রো রেলের কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল, একাধিকবার এই ধরনের হ্যারাসমেন্টের জন্য তারা আজকে মেট্রো রেলের সেন্ট্রাল মেট্রো স্টেশনে তারা বিক্ষোভ করে। প্রসঙ্গত বলে রাখি যে গতকাল গভীর রাতে
এই যে শেষ পর্যায়ে যে কাজ চলছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের নিচে দিয়ে, সেখানে দুর্গা পিটুরি লেনের নিচে স্ল্যাব থেকে কাজ চলাকালীন হঠাৎই প্রচুর পরিমাণে জল বেরোতে দেখা যায় এবং রাজ্য সরকার এবং এই কেএমআরসিএল ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে যে বিগত দিনে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঠিক করা হয়েছিল, সেই অনুযায়ী 11টি পরিবারের 52 জন সদস্যকে সেই দুর্গা পিটুরি লেনের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে একটি হোটেলে রাখা হয়। এরপরে আবার সকালবেলায় যখন দেখা যায় যে সেরকম আর কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই, তাদেরকে ফিরিয়ে আনা হয়। আর এইটাই কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছে এলাকার মানুষজনের মধ্যে। 2019 সালে হঠাৎ করে যে একের পর এক বাড়ি ভেঙে পড়া, বাড়িতে ফাটল ধরার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর আবার এই ধরনের কাজ করতে গিয়ে আবার এই মানুষগুলোকে যে একে বাড়ি ছেড়ে অন্যত্র রাখা হচ্ছে, এই বিষয়গুলোকে তারা মেনে নিতে পারছে না। তারা চাইছে যে শুধু এসওপি করলে হবে না, তাদের জন্য একটা পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করুক রাজ্য সরকার এবং কেএমআরসিএল কর্তৃপক্ষ। ফলে সব মিলিয়ে তারাও চাইছে যে দ্রুত যাতে এসওপিটা অনুযায়ী তাদেরকে যাতে আর আগামী দিনে হ্যারাস হতে বা কোনো কিছুর সম্মুখীন হতে না হয়, এই বিষয়টাকে নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে। এরা কিন্তু অফিসিয়ালি আমরা জানতে পেরেছি। বেশ, অনেক ধন্যবাদ দুর্গা দাস, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপত্তি। সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে দুর্গা পিটুরি লেনের বাসিন্দাদের বিক্ষোভ চলছে। 11টি বাড়ি থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। মাটির নিচে থেকে ফের জল বেরোয় বলে এমনটা জানা যাচ্ছে, এমনটা অভিযোগ করছেন বাসিন্দারা। মেট্রোর কাজের জন্য নতুন করে আবারও বিপত্তি তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। জেলায় জেলায় বিজেপির এই চাক্কা জ্যাম কর্মসূচি। এর আগে প্রথমে হাইকোর্টের নির্দেশে তারা পথে নেমেছিলেন এবং শ্যামবাজারে তাদের অর্থাৎ আরজিকরের খুব কাছাকাছি জায়গায় তারা বিক্ষোভ দেখিয়েছিলেন মঞ্চ বেঁধে। তারপরে ওয়াই চ্যানেলে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আর এবার তাদের নতুন কর্মসূচি চাক্কা জ্যাম। জেলায় জেলায় বিজেপির চাক্কা জ্যামের ছবি উঠে আসছে। রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যামের এই কর্মসূচি মূলত আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব বিজেপি। রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাওড়া থেকে জগন্নাথ সামন্ত। জগন্নাথ, চাক্কা জ্যামের যে ছবি উঠে আসছে, ওই বিস্তারিত জানবো তোমার থেকে এই বিষয়ে। দেখো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি ঘোষিত কর্মসূচি ছিল রাজ্য জুড়ে চাক্কা জ্যাম। সেটাই দেখা গেল হাওড়া শিবপুরে ফজির বাজারে জিটি রোডে একেবারে চাক্কা জ্যাম কর্মসূচি তারা পালন করলেন। পথে নামলে বিজেপি বহু কর্মী সমর্থকরা এবং বেশ খানিকক্ষণ যানজটের সৃষ্টি হলো। তুমি জানো, তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিজেপি। সেই ঘোষিত কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গায় যেরকম চাক্কা জ্যামের কর্মসূচি ছিল, সেটা হাওড়া ফজির বাজার শিবপুরে দেখা গেল চাক্কা জ্যামের। খানিকটা মানুষ নাজেহাল হলো, কিন্তু তাদের ঘোষিত যেহেতু এটা চাক্কা জ্যামের কর্মসূচি, পুলিশও ছিল সালে বেশ কিছুক্ষণ চাক্কা জ্যামের পর তারপরে তারা এই অবরোধ। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে কি লেখা রয়েছে, তাদের কি দাবি মূলত? তাদের দাবি তো একটাই, যেন আরজিকরের প্রতিবাদে যে তাদের বিচার চাই, অর্থাৎ যারা দোষী যাতে তাদের অবিলম্বে ধরা, তাদের বিচার। একটাই তারা প্রতিবাদ করে আছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং বিভিন্নভাবে তারা এই যে আরজিকরের ঘটনা ঘটছে, এগুলো যাতে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন যারা এজেন্সিরা রয়েছে, যাতে সঠিক বিচার তদন্ত তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। তাই কারণেই এই তাদের কর্মসূচি এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে এই বিজেপি কর্মী সমর্থকরা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই যে আরজিকরে ঘটনা ঘটেছে, সেই ঘটনার একবারে প্রতিবাদ এবং দোষী যারা তাদের সামনে আনতে হবে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদের দেখালাম হাওড়ার ছবি, যেখানে বিজেপির চাক্কা জ্যামের এই কর্মসূচি। বিজেপির পতাকা হাতে নিয়ে তারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন এবং এই কর্মসূচিতে তাদের একটাই দাবি রয়েছে, আরজিকর কাণ্ডের বিচার চাইছেন তারা। আরজিকর কাণ্ডে সিবিআইকে তারা চাইছেন তাদের তদন্ত যাতে অগ্রগতি হয়, এবং অন্যদিকে এই আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তারা পথে নেমেছেন এবং চাক্কা জ্যামের কর্মসূচিতে তারা সামিল হয়েছেন।
আরজিকর কাণ্ড সিবিআই এর হাতে, তার তদন্ত চলছে এবং সিবিআইকে নিশানা ডেরেক ওব্রায়েনের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি নিশানা করেছেন এবার সিবিআইকে। আপনারা জানেন গতকালই সাংবাদিক বৈঠক করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে ব্রাত্য বসু ছিলেন শশী পাঁজা এবং তাদের দাবি ছিল যে সিবিআইয়ের যে তদন্ত তার অগ্রগতি হচ্ছে কি। আজকে ডেরেক ওব্রায়েন তিনি পোস্ট করছেন আরজিকর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই কবে চার্জশিট দাখিল করবে, কবে বিচার শুরু করবে এবং এই বিচার প্রক্রিয়া কবে শুরু হবে এমনটাও দাবি করেছেন তিনি। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই কবে চার্জশিট দাখিল করবে, কবে বিচার শুরু করাবে সিবিআই, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি বলা হয়েছে ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে? দেখো সুদীপ্ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সিবিআই এনকোয়ারি নিয়ে প্রথম দিন থেকেই তারা রাজনৈতিকভাবে চাপ দেওয়ার সৃষ্টি করছেন, কিন্তু গত 24 দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারপরে এই তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে তা নিয়ে কিন্তু জনমানসে একটা প্রভাব পড়েছে। যে সামাজিক আন্দোলন হচ্ছে সেখান থেকেও ইতিমধ্যেই আওয়াজ উঠতে শুরু করেছে যে সিবিআই এই তথ্য কবে সামনে আনবেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 9 তারিখ সুপ্রিম কোর্টে এই কেসটির শুনানি হবে। তার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন সমাজ মাধ্যমে তথ্য নিয়ে এসেছেন যে অতি দ্রুত চার্জশিট জমা দেওয়া হোক। চার্জশিট কবে জমা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আরজিকর কাণ্ডের চার্জশিট সিবিআই এর পক্ষ থেকে এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, এখনো পর্যন্ত চার্জশিট পর্যন্ত হয়নি। সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আগামী কয়েকদিনের মধ্যে তারা আন্দোলনে নামবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছিলেন যে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে তারা খুশি নন। অন্যদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক চাপ দেওয়ার কারণ রাজ্য সরকার যখন তদন্ত করছিল বা কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল 7 দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু তারপরে পরিবারের পক্ষ থেকে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এই তদন্ত এই মুহূর্তে সিবিআই এর ওপর রয়েছে। সিবিআই গত 24 দিনে এই কেসের কোনো অগ্রগতি নিয়ে কিছু মন্তব্য করেননি। সেই জায়গাতেই মানুষ ইতিমধ্যেই তাকিয়ে রয়েছে 9 তারিখের শুনানির দিকে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সিবিআই এর উপর চাপ সৃষ্টি শুরু করেছে। একদমই, অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ডেরেক ওব্রায়েন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সিবিআইকে খোঁচা দিয়েছেন ডেরেক ওব্রায়েন। তিনি বলেছেন যে আরজিকর কাণ্ডে কবে চার্জশিট দাখিল করবে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। ডেরেক ওব্রায়েন তিনি বলছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, আরজিকর কাণ্ডের এই তদন্ত সিবিআই কবে চার্জশিট দাখিল করবেন এমনটা বলা হয়েছে তার পক্ষ থেকে, কি বলবেন? ওর এত মাথা ব্যথা কিসে যে ওর পছন্দের কে কে গ্রেপ্তার হবে, কাদের নাম আরো আছে সব জানার এত আগ্রহ কিসে? ঠিক সময় মতো যখন করবে তখন করার সময় করবে। আমি জানি এটা অপরাধীদের কৌতূহল সবচেয়ে বেশি হয়। অপরাধীরা শুধু জানতে চায় যে তদন্ত কোথায় এসছে আর কোন দিকে ঘুরেছে, এর পরের কে। আসল তো এখন তৃণমূলে আলোচনা হচ্ছে এর পরেরটাকে, যে এতদিন তো যে কজন হলো যে রাজনৈতিক নেতা নেই, বিভিন্ন অফিসিয়ালস যারা রাজনৈতিক বেস ছাড়া ওখানে রাজনীতি করছিল, দুর্নীতি করছিল, তাদের গ্রেপ্তার হয়েছে। এখন ডেরেক ওব্রায়েন সহ বাকিরা চিন্তিত যে এরপর রাজনীতির দিকে কখন ঘুরবে, চালটা কখন ঘুরবে, তার জন্য এত আগ্রহ। সেই জন্য চিন্তা নেই, ঠিক সময়ে ঠিক সবকিছু হবে, চার্জশিটও বেরোবে, যাকে যাকে গারদের পেছনে ঢোকানো দরকার সব গারদের পেছনে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদের জানিয়ে রাখি, রাহুল সিনহা বলছেন যে ঠিক সময়ে চার্জশিট দেবে সিবিআই। এই আরজিকর কাণ্ডে সিবিআইকে নিশানা করেছেন ডেরেক ওব্রায়েন এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল সিনহা তিনি প্রতিক্রিয়া জানাচ্ছেন যে ঠিক সময়ে
সিবিআই এই বিষয়ে চার্জশিট দেবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। তিনি বলেছেন যে সিবিআই কবে আরজি কর কাণ্ডের চার্জশিট পেশ করবেন এবং সেই সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো, কতদূর এগোবে, এই বিচার প্রক্রিয়া কবে এগোবে সেদিকে প্রশ্ন করেছেন ডেরেক ওব্রায়েন। আরজি কর কাণ্ডে বাড়ছে বিক্ষোভের ঝাঁজ। তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজ্যের বিভিন্ন মহলের। মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন এবার জনমত জানতে চাইছে সিপিএম। নয়া উদ্যোগ চালু করেছেন, তা ডিজিটালি জানতে চাইছেন, সাধারণ মানুষের মতামত জানতে চাইছেন যে সিবিআই তদন্ত কতদূর এগোচ্ছে এবং আদৌ এই তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পর তার অগ্রগতি হচ্ছে কি, এমনটাই জানতে চাইছে বাম নেতারা। বামেদের পক্ষ থেকে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ সিপিএম এর পক্ষ থেকে নয়া উদ্যোগ। একটি পোস্টার দেখতে পাচ্ছেন, সেখানে একটি স্ক্যানার রয়েছে। ওই স্ক্যানার থেকেই স্ক্যান করে সাধারণ মানুষ তারা তাদের মতামত জানাতে পারবেন, এমনটা বলা হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, ঠিক কি বলা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে? দেখো, ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজের যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা, তার তদন্তভার নিয়েছে সিবিআই। সেক্ষেত্রে এ রাজ্যের এর আগেও কিন্তু একাধিক তদন্তের দায়িত্বে ছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, কিন্তু সেই সমস্ত তদন্তের গতি প্রকৃতি বা শেষ পর্যন্ত কিনারা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, এমনটাই কিন্তু সিপিএম এর তরফে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে স্পষ্টতই একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে সাধারণ মানুষের জনমত সেই সংগ্রহ অভিযান বলা যেতে পারে, তাতেই কিন্তু সামিল হয়েছে সিপিএম। তারা কেন এমনটা করা হচ্ছে বামেদের পক্ষ থেকে, কেন এমনটা করা হয়েছে? তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে আরো বেশি সক্রিয় ভূমিকা নিতে হবে, এমনটাই কিন্তু প্রতিবাদ এর আগে দাবি জানিয়েছিল এবং সেটাকে প্রতিবাদের আকারে একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে, একটি কিউআর কোড দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ এই গোটা যে প্রতিবাদ কর্মসূচি এবং সিবিআই এর ভূমিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তাতেও কিন্তু সাধারণ মানুষ সামিল হতে পারবেন, এমনটাই কিন্তু ডাক দিয়েছে সিপিএম। এবং সেই লক্ষ্যেই একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে, তাতে একটি ফর্ম রয়েছে, সেই ফর্ম তারা পূরণ করতে পারবে নিজেদের নাম এবং পরিচয় দিয়ে, এবং তার মাধ্যমেই কিন্তু ডিজিটাল মাধ্যমকে সামনে রেখে একটা নতুন প্রতিবাদের কর্মসূচি এই আরজি করের ঘটনার পর নিয়েছে সিপিএম। অনেক ধন্যবাদ সত্য সুন্দর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগার চেষ্টা হচ্ছে, যদিও আন্দোলনে যারা সামিল হয়েছেন এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারি পড়ুয়ারা, তারা কিন্তু কোনোভাবেই এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং লাগাতে বাধা দিয়েছেন। আপনারা জানেন যে অধীর রঞ্জন চৌধুরীকে ঢুকতে দেওয়া হয়নি, একইভাবে মোহাম্মদ সেলিমকেও প্রশ্ন করা হয়েছিল। অর্থাৎ এই আন্দোলনে কোনোভাবেই কলকে দিতে পারছে না প্রথাসিদ্ধ এই রাজনৈতিক দলগুলি। তবে সিপিএম এর পক্ষ থেকে সাধারণ মানুষের মতামত চাওয়ার জন্য একটি পোস্টার, ডিজিটাল পোস্টার বের করা হয়েছে সামাজিক মাধ্যমে এবং সেখানে একটি স্ক্যানার দেওয়া হয়েছে। ওগুলো স্ক্যান করে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারেন যে এই আরজি কর কাণ্ডে কতদূর এগোলো সিবিআই। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। জমি বিবাদকে কেন্দ্র করে খুনের অভিযোগ উঠছে। মৃত ব্যক্তির নাম ইয়ার আলী মোল্লা, বয়স হয়েছিল 70 বছর এবং ক্যানিং থানার অন্তর্গত কুমারশা এলাকার এই ঘটনা। এবং ইয়ার আলীর স্ত্রী এবং ছেলে মিলে খুন করেছে বলে এমনটাই অভিযোগ উঠছে। জমি বিবাদকে কেন্দ্র করেই খুনের অভিযোগ। মূলত ছেলে তার বাবাকে খুন করেছেন। ক্যানিং থানার কুমারশা এলাকার এই ঘটনা। ইয়ার আলীর স্ত্রী এবং ছেলে মিলে খুন করে এমনটাই অভিযোগ উঠছে। ঘটনায় পলাতক দুই অভিযুক্ত, ছেলে এবং স্ত্রী দুজনেই পলাতক। তদন্তে ক্যানিং থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু দাস, কি জানতে পারছো? দেখো, পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘদিন ধরে বাবা এবং মেয়েদের মধ্যে দীর্ঘদিন ধরে বচসা চলছিল এবং মূল ক্যানিং থানার অন্তর্গত এই কুমারশাপাড়া এলাকার যে ঘটনায়, এবং সেই ঘটনায় আজ সকালে যখন অশান্তির চরম আকার নেয়, তখন মাংস মানে
খাসি কাটার যে দা থাকে সেই দিয়ে এই বেধড়ক কোপানো হয় এবং তার ঘটনাস্থলেই সে কিন্তু লুটিয়ে পড়ে। তারপরেই তড়িঘড়ি স্থানীয় মানুষরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে, তখনই তাকে মৃত বলে পুলিশের ঘোষণা করে। ভূমিকা কি, এই রাজু? অভিযুক্তের যে ছেলে তার খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার পরেই কিন্তু সে পালিয়ে গেছে। এখন পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ রাজু, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস। আপনাদের জানিয়ে রাখি, ক্যানিং এর এই ঘটনা, সেখানে বাবাকে খুন করেছে ছেলে, পারিবারিক বিবাদের জেরেই বাবাকে খুন বলে জানা যাচ্ছে। আরো বড় নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তমলুকের তৃণমূলের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে। অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অপহৃত এবং একজনকে আত্মরঞ্জন যার নাম এবং দক্ষিণ নারকেলদা গ্রামের এই বাসিন্দা। অভিযোগ, দুদিন তাকে আটকে রাখা হয়েছিল এবং তার উপর অত্যাচার করা হয়েছে, গলায় ভোজালি ঠেকিয়ে জমি হাতানোর চেষ্টা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। গায়ের জোরে নেতা স্ত্রীর নামে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো সুদীপ্তদা, যে অভিযোগটা উঠছে যে 2016-17 তারিখে ওই যে তারকনাথ জানা, তিনি তৃণমূল নেতা, তিনি ওই পঞ্চায়েত প্রধান ছিলেন, এখন নিজে পঞ্চায়েত সদস্য। তিনি, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি জমি, আত্মরঞ্জন বাবু বলে একজন রয়েছে নন্দকুমারের বাড়ি, তার প্রায় 20 শতক জমি তিনি আত্মসাৎ করে নিয়েছেন এবং রীতিমতো জোর করে। যেটা অভিযোগ উঠছে যে নন্দকুমার থানার দক্ষিণ নারকেলদার গ্রামের আত্মরঞ্জন জানা, তার 26 শতক জমি ছিল এবং সেই জমি সম্প্রতি তিনি কেনার জন্য আত্মরঞ্জন বাবুকে চাপ দিয়েছিলেন, কিন্তু আত্মরঞ্জন বাবু তাকে বিক্রি করতে রাজি হননি এবং তার জন্য কিন্তু রীতিমতো টোপ দিয়ে আত্মরঞ্জন বাবুকে 19 আগস্ট ডেকে পাঠিয়েছিলেন এবং 19 আগস্টের পরেই তাকে কিন্তু রীতিমতো তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে অপহরণ করা হয় এবং 2 দিন ধরে তাকে একটি ধাবায় আটকে রেখে অত্যাচার করা হয় এবং তারপরে কিন্তু গলায় ভোজালি ঠেকিয়ে তাকে হুমকি দেওয়া হতে থাকে এবং তাকে এও হুমকি দেওয়া হয় যে তিনি যদি জমি বিক্রি না করেন তাকে রূপনারায়ণ নদীতে ভাসিয়ে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। সৌম্যজিৎ, এই হুমকি পাওয়ার পরে তিনি তো এফআইআর করেছেন, তার ভিত্তিতে পুলিশের কি ভূমিকা এখনো পর্যন্ত? দেখো, তিনি এফআইআর করতে গিয়েছিলেন তমলুক থানায়, কিন্তু তমলুক থানা তার এফআইআর নেওয়া হয়নি, যার জন্য তিনি এসপি অফিসে কিন্তু গিয়ে গতকালকেই একটি এফআইআর অভিযোগ জানিয়েছেন এবং এফআইআর করেছেন এবং তারপরে এসপি অফিসে অভিযোগের পরেই কিন্তু তমলুক থানা এফআইআর নিয়েছে। রীতিমতো 7 জনের নামে এফআইআর হয়েছে। তমলুক থানার পুলিশ কিন্তু এখনো কিছু মানে কোনো গ্রহণ করেনি, কেননা আরেকটা অভিযোগ আসছে যে তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতা, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি বলেছেন যে তিনি জমি কেনার জন্য দফায় দফায় টাকাও দিয়েছিলেন, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবং এই পুরো অভিযোগটা খতিয়ে দেখছে পুলিশ এখন। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যজিৎ, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। অভিযোগ, 2 দিন ধাবায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে তার ওপর এবং তার গলায় ভোজালি ঠেকিয়ে তার জমি গ্রহণ করার চেষ্টা করা হয়েছে, আত্মগ্রহণ করার চেষ্টা করা হয়েছে। কি অভিযোগ করেছেন সেই জমি মালিক, শোনাবো আপনাদের। 10 ডিসমিল জায়গা আমার বসত ঢিপা, উনি হচ্ছে যে ওই রকম ধরনের চক্রান্ত করে তারকনাথ জানা কবে 2020 সালের 3-4 মাসের দিকে বোধহয় সম্ভবত হবে, সেটা পেপারস আছে। ওরকম ধরে প্রহসন করে তারক জানা ওইরকমভাবে হুমকি দিয়ে নিয়ে নেয়। তারপর আবার এই 19 আগস্ট, প্রায় 4-5 বছর মাথায় 19 আগস্ট ওইরকম ঠিক একটা উনিই কাস্টমার পাঠিয়েছিলেন মূলত, এখন যা বোঝা যায়, কিন্তু বললো যে না, আজকে কাস্টমার আসেনি, তোমাকে দেখলামই করলাম, আর হচ্ছে ওটা সন্ধ্যেবেলায় কাস্টমার আসবে, তোমাকে ফোন করে ডাকলে তুমি আস। কাস্টমার হিসাবে ফোন করে ডাকছে, ফোনের সহযোগিতায় আমি আসছি। আমি কি ভেবেছি যে এটা সত্যই হয়তো কাস্টমার। শেষে কি আপনাকে বন্দি করে রাখে? হ্যাঁ, শেষে আমাকে ওই ভাই ধাবা, নেতাজি নগর ভাই ধাবাতে হাতে পায়ে বেঁধে বন্দি করে রেখে দোতলায়। কতদিন? ওখানে 2 দিন। চাকু গলায় ছুটি থেকে হাত লাগিয়ে রেখেছে এবং বস্তা হাতে ধরে রেখেছে যে সঙ্গে সঙ্গে কেটে কোলাহান নদীর জলে ভাসিয়ে দেবো। তুই লিখবি নাকি? নামটা কি? নামটা উত্তম গায়েন, ওর মানে ডাক নাম লালু, এবং তারাপদ তারকনাথ জানা, এই 2 জন। তৃণমূল নেতা? হ্যাঁ, তৃণমূলের একবারে দারুণ হম্বিদম্বি নেতা একবারে। পাশাপাশি যে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই তৃণমূল নেতার সাফাই কি, দেখুন আপনাদের শোনায়। উনি 2 দফায় আমাকে জায়গা দিয়েছে। আচ্ছা। 21 জুলাই 2020-তে একটা দলিল রেজিস্ট্রি হয়েছে, ঠিক আছে?
তমলুক এডিএসআর অফিসে। এবার সেটার এগেনস্টে উনি হচ্ছে 7 লক্ষ টাকা আমার কাছে নিয়েছেন। 21শে জুলাই 2024-এ আরো একটা জমি রেজিস্ট্রি করেছেন উনি আমার নামে, আমার স্ত্রীর নামে, দুটো ক্ষেত্রেই একই। আপনি কি টাকা দিয়েছিলেন ওনাকে? ওনাকে ওই জমিটার জন্য ওই আপনার হচ্ছে 19 লক্ষ কত টাকা একটা দিয়েছি। ওনাকে আমি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়েছি, চেক দিয়েছি, নগদ দিয়েছি, তমলুক হেড পোস্ট অফিসে টাকা দিয়েছি। অল ডকুমেন্ট আছে আমার কাছে, সেসব ডকুমেন্টও আপনাদের আমি দেখাতে পারি। ওর পূর্ণ অধিকারী ওর কয়েকটা সাগরেদ মিলে ওই আত্মবাবুকে মোটিভেট করিয়ে আমার বিরুদ্ধে এইসব আলতু ফালতু এলিগেশন নিয়ে আসতেছে যে জমি আমাকে ফেরত দিয়ে দেন, এবং তার জন্য আমার কাছে বিভিন্ন ধমকানি চমকানি আসছে রেজিস্ট্রির পরে। সেই নিয়ে আমি জেলার পুলিশ সুপার এবং আইসি তমলুক সাহেবকে আমি রিটিন কমপ্লেন করেছি। তমলুক থানায় ওনার বিরুদ্ধে আমি 14ই আগস্ট ফার্স্ট একটা কমপ্লেন আনি। মানে আমার কাছে টাকা নিয়ে দীর্ঘদিন আমাকে ভুগিয়েছে, এবং তারপরে উনি জমিটা রেজিস্ট্রি করে দিয়েছেন টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা না নিয়ে তাই নয়, অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী টোটাল টাকা পয়সা উনি বুঝে পেয়েছেন। অর্থাৎ একদিকে অভিযোগ এবং পাল্টা অভিযোগে রয়েছে বিষয়টি, এবং তমলুকের তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ এবং অপহৃত আত্মরঞ্জন জানা এই অভিযোগ করছেন দক্ষিণ নারকেলদা গ্রামের বাসিন্দা তিনি। অভিযোগ, দুদিন তাকে ধাবায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে, তার ওপর গলায় ভোজালি ঠেকিয়ে জমি হাতানোর চেষ্টা করা হয়েছে, এমন একটি বিস্ফোরক অভিযোগ তুলছেন তিনি। অর্থাৎ আত্মরঞ্জন জানা তিনি এই অভিযোগ করছেন। গায়ের জোরে নেতার স্ত্রীর নামে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘোড়া ঠাকুরিয়া মৌজা এলাকার ওই জমির আনুমানিক মূল্য 50 লক্ষ টাকা। কাঠগড়ায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান তারকনাথ জানা বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন আত্মরঞ্জন জানা, যিনি বলছেন যে তার গলার মধ্যে ভোজালি ঠেকিয়ে ওই তারকনাথ জানা তাঁর স্ত্রীর নামে জমিটি রেজিস্ট্রি করার চেষ্টা করছেন। এবং তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে কোনো এফআইআর নেওয়া হয়নি এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আত্মরঞ্জন জানা যেমনটা জানিয়েছেন, তিনি তারকনাথ জানা অর্থাৎ তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান তারকনাথ জানার নামে এফআইআর করতে গেলে পুলিশ তার এফআইআর নেয়নি, অর্থাৎ আত্মরঞ্জন জানার এফআইআর গ্রহণ করেনি পুলিশ। আরও আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।